আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নিষেধাজ্ঞার থাবায় মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের পণ্য রপ্তানি। দেখেন, এইটা নিয়ে কতবার কথা বলা হয়েছে, কতবার বলা হচ্ছে, কি ঘটছে সেগুলো আপনারা খুব ভালো মতোই জানেন যে আসলে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে। আমরা প্রাথমিক পর্যায়ে মনে করেছি যে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে মনে করেছে যে এরকম চাপের ভিতরে রাখলে ভারত হয়তো পেরে উঠবে না, বা ভারত যেহেতু ব্যবসা বাণিজ্য প্রচুর করে, তারা ছাড়ছুড় দিয়ে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত দক্ষিণ এশিয়া মহাদেশে, মানে এই এশিয়া মহাদেশের দক্ষিণে তারা খুব শক্তিশালী, তারা খুব ক্ষমতাবান। এই সময় তাদেরকে দমন করা একটু কষ্টসাধ্য ব্যাপার। এখন বাংলাদেশের পণ্য রপ্তানির যে বাজে অবস্থা, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে মুখ থুবড়ে পড়ে আমরা গুটি গুটি পায়ে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। চলেন শুনে আসি। টেকসই অর্থনীতির মূল চালিকা শক্তি হলো নিরবচ্ছিন্ন দ্বিপক্ষীয় বাণিজ্য, কিন্তু কখনো কখনো কূটনৈতিক টেবিলের ঠান্ডা লড়াই কিংবা নীতিমালার অদৃশ্য দেয়াল চেনা বাজারকেও করে তোলে সম্পূর্ণ অচেনা। নিকটতম প্রতিবেশী বিশাল বাজারে প্রবেশাধিকার যখন সহজ হওয়ার কথা, ঠিক তখনই সেখানে তৈরি হয়েছে এক অলিখিত মনস্তাত্ত্বিক দূরত্ব। ফলে দুই ভূখণ্ডের দীর্ঘদিনের বাণিজ্যিক সমীকরণে এক বড় ধরনের রূপান্তর লক্ষ্য করা যাচ্ছে, যা ভাবিয়ে তুলেছে দেশের নীতি নির্ধারকদের। বাংলাদেশি পণ্যের এক সময়ের সম্ভাবনাময় বাজার ভারতে বর্তমানে বইছে মন্দার হাওয়া। স্থলবন্দরের সুবিধা সংকুচিত করে দূরবর্তী সমুদ্রপথ ব্যবহারের নতুন নিয়মে পণ্যের লজিস্টিক্স ও পরিবহন খরচ আকাশ ছুঁয়েছে। ফলে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে মুখ থুবড়ে পড়েছে দেশের তৈরি পোশাক ও পাট খাতের মতো প্রধান রপ্তানি পণ্য। পোশাকের বাজারে ধস নেমেছে প্রায় 11%, আর সোনালী আঁশ খ্যাত পাটের রপ্তানি কমেছে প্রায় 1/4। বিশ্লেষকদের মতে এই সংকটের সূত্রপাত মূলত আমদানি রপ্তানি নীতির পাল্টাপাল্টি সিদ্ধান্তের কারণে। স্থলপথে কাঁচামাল আনার পথ বন্ধ করার প্রতিক্রিয়ায় প্রতিবেশীর 3 দফার কঠোর বিধিনিষেধ বর্তমানে দেশীয় মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে ভারতের বাজারে বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও কূটনৈতিক শিথিলতার কারণে বাংলাদেশ ইতোমধ্যে সেই সুযোগ হারিয়েছে। বিশ্ব বাণিজ্যের মঞ্চে ভারতের অবস্থান যখন সুসংহত হচ্ছে, তখন ঢাকার এই রপ্তানি পতনকে দীর্ঘমেয়াদী ক্ষতি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এটি কোনো স্থায়ী বাণিজ্যিক সমস্যা নয়, বরং নীতি নির্ধারণী ও কৌশলগত বোঝাপড়ার ঘাটতি। ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের একক দাবি, ট্যারিফ কমিশনের আইনি মারপ্যাচ এড়াতে আমলাতান্ত্রিক চিট চালাচালি বন্ধ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে শীর্ষ রাজনৈতিক পর্যায় থেকে কার্যকর ও দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনার উদ্যোগী পারে প্রতিবেশীর বাজারে বাংলাদেশি পণ্যের সুদি ফিরিয়ে আনতে। দেখেন, শুনলেন বাংলাদেশের পোশাক শিল্পের কি অবস্থা, সোনালী আঁশ পাটজাত পণ্যের কি অবস্থা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের কি অবস্থা, সেগুলো শুনলেন। দেখেন, মাঝে মাঝে কিছু ছাড় মানুষকে দিতে হয় বড় কিছু পাওয়ার জন্য। ওই যে আমি প্রায় বলি, এক লেখক বলেছিল, নারীরা হলো নাকে চুল আতেল, সামনে যে চুলটা থাকে সেই চুলটা নিয়ে গবেষণা করে, ওরকম লক্ষ কোটি চুল যে মাথায় রয়েছে সেটা নিয়ে তাদের ভাবার সময় নেই। তা আমাদের অবস্থা ঠিক ওই রকম জায়গায় যেই পৌঁছেছে যে আমরা ভেবেছি সামনে যে চুলটা আছে, সামনে যে বিষয়টা এসেছে, এটাকে হ্যান্ডেল করতে পারলেই মনে হয়ে যাবে। এবং ভারত বিরোধী পুরোদস্তুর ডক্টর ইউনূস, তিনি বেশি ঘাউড়ামি করতে যে এমন একটা জায়গায় দেশকে নিয়ে দিয়ে গেছে, আমার দেশের অর্থনীতি ধ্বংস হলে আমরা এমনি ধ্বংস হয়ে যাব। আপনার একটা পুরুষ মানুষের কাছে অর্থ না থাকলে যেমন ওটা ভ্যালুলেস, ওটা মূল্যহীন। একটা দেশের ওরকম অর্থনীতির মেরুদণ্ড যদি ভেঙে যায়,
তাহলে আপনি মনে করেন অস্ত্র কিনবেন, কী দিয়ে কিনবেন? আমরা যে এত বড় বড় কথা বলি, এই করি তা করি, আপনি অস্ত্র কিনবেন, কী দিয়ে কিনবেন? ইতিমধ্যে বাংলাদেশ সরকার 1,21,000 কোটি টাকা মনে হয় বা মানে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সরকার মিলে। এদেশের অর্থনীতি কি বাজে অবস্থায় যে পৌঁছালে এরকম ঘটনা ঘটে, এটা যারা অর্থনীতিবিদ তারা হয়তো বা বলতে পারবেন, বিশ্লেষক তারা হয়তো বা বলতে পারবেন। এখনও সচেতন না হলে আমাদের দুঃখে শেয়াল কুকুরেও কাঁদিবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।